সম্মুখে বক্তব্য রাখছেন সকলের সম্মানীয় সকালের প্রিয় অধিষ্ঠা। নাম করে নিচ্ছি তোমাদেরকে পাঠান মার্কা চেহারা তোমার নাম কংগ্রেসের ডাকা আজকের এই কর্মী সভা প্রকৃত অর্থে এই এলাকায় জনসভার আকার নিয়েছে। এখানে সর্বস্তরের মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমাদের সমাজের বড় বড় বিজ্ঞ মানুষ তারা আজকে এখানে এসেছেন। আমাদের ঘরে মা বোন ভাবি বুবু তারা এখানে এসেছেন, কর্মীরা এসেছেন। স্বাভাবিকভাবেই আপনাদের এই উপস্থিতি আমাদের আগামী দিনে চলার পথে অনেক শক্তি যোগাবে, অনেক সাহস। এই এলাকার মানুষ আপনারা প্রতিদিন খবরের কাগজ দেখছেন, টিভি দেখছেন, খবর শুনছেন, ফলে আপনাদের মধ্যে নানা রকমের প্রশ্ন তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে, নানা জিজ্ঞাসা তৈরি হচ্ছে। এটা তো হওয়া উচিত। আজকে আমাদের সভা যখন শুরু করলাম তখন তারিকুল ভাইয়ের নেতৃত্বে আমরা 2 মিনিটের জন্য কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে 26 জন মানুষ যারা প্রকৃত অর্থে পর্যটনে গেছে, বেড়াতে গেছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা শোক প্রকাশ করেছি। আপনাদের প্রশ্ন হচ্ছে সারা দেশ জুড়ে এক অদ্ভুত ধরনের অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, কি হবে আগামী দিনে সেই ভাবনায় আমরা ক্রমশ আক্রান্ত হচ্ছি। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সর্বত্র মানুষের মধ্যে কিন্তু আজ নানা আলোচনা, নানা প্রশ্ন দেখা দিয়েছে। আমরা ভারতবর্ষের পূর্ব প্রান্তের এক সীমান্ত এলাকায় বসবাস করি। আমাদের জেলার নাম মুর্শিদাবাদ। আমি যখন প্রথম এমপি হয়ে দিল্লিতে গেছিলাম, তখন আরো যারা এমপি ছিল অন্যান্য রাজ্যের তারা আমাকে বলছে যে দাদা আপ क्या মুসলমান हो? না তো, কিন্তু কেন, তোমার কেন মনে হলো? বলছে না, বরকত গনি খান চৌধুরী हो सकता है उनके कोई रिश्तेदार हो। আমি বললাম না, আমি মুসলমান না, আমি হিন্দু। আমার ওখানে চৌধুরী টাইপের মুসলমানের হয়, হিন্দুর হয়, সকলের কোনো অসুবিধা নেই। তারপর আরেকটা এমপি জিজ্ঞেস করছে আরেকদিন যে দাদা ये आपका जात क्या है? जात मतलब मुझे मतलब जाति, कौन सा जाति के हैं? हिंदू तो हो, लेकिन कौन सा जात के हैं हिंदू के अंदर? अभी तो मैं बोल रहा ये भी मुझे पता नहीं, मैं घर वालों से पूछकर आपको बताऊंगा। রাত্রিবেলা বাড়িতে ফোন করলাম, আমার জাতটা কি জানতে চাইলাম। তো বলছে হিন্দু ধর্মের মধ্যে তোমার জাত হচ্ছে খায়স। তারপর দিন আবার গিয়ে বললাম যে ভাই আমার জাত হচ্ছে খায়স। বাহ, আপনি যা জাত কি? এমনি তো ঠিকই ছিল, বাবা কিছু জাত হয়ে গেলাম, হিন্দু মুসলমান হয়ে গেলাম। তখন আমি ওকে বোঝালাম, দেখো আমরা বাংলার মানুষ, তো তোমাদের সঙ্গে ফারাক আমাদের এইটাই যে আমাদের রাজ্যে আমরা কখনো সম্প্রদায়কে ভিত্তি করে রাজনীতি করি না, বা জাতকে ভিত্তি করে রাজনীতি করি না। এখানে তোমরা কেউ রাজপুত, কেউ ব্রাহ্মণ, কেউ বানিয়া, অনেক রকমের ব্যাপার আছে।
আমাদের রাজ্যে কিন্তু আমরা এভাবে বড় হইনি। আমাদের রাজ্যে আমরা আমাদের মতন করে বড় হয়েছি। সেখানে দুর্গা পুজোতেও আনন্দ করি, কালী পুজোতে আনন্দ করি, সওয়ালের চাঁদ দেখে ঈদে আনন্দ করি। আমরা সবাই খাই, বকরিদের গোশত খাই, বকরিদের চালের রুটি খাই। এইভাবে আমরা বড় হচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা তো এইভাবে আনন্দ করতে করতে বড় হয়ে গেছি, এমপিও হয়ে গেছি। ওকে বললাম, তুমি কি জানো যে আমি যেখান থেকে এমপি হয়েছি সেখানে প্রায় 70% মুসলমান বসবাস করে। আমি কিন্তু হিন্দু। তাহলে বুঝতে পারছো আমাদের জেলা কেমন। যদি ভারতবর্ষে, আমি পার্লামেন্টে বলেছিলাম, যদি ভারতবর্ষে এত আলোচনা, ধর্মনিরপেক্ষতার এত আলোচনা হয়, সাম্প্রদায়িক ঐক্যের এত আলোচনা হয়, আমি পার্লামেন্টে একদিন বলেছিলাম যে ভারতবর্ষে যদি ধর্মনিরপেক্ষতার কোন উজ্জ্বল দৃষ্টান্ত হাতে কলমে কেউ দেখিয়ে থাকে, তার নাম মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ। প্রণব মুখার্জি একজন ব্রাহ্মণ সন্তান, জঙ্গিপুর মুসলমান অধ্যুষিত জেলা, একটা ব্রাহ্মণ সন্তানকে জেতাচ্ছে এখানকার মুসলমানেরা তাদের নিজেদের জাতের মুসলমানকে। এর থেকে বড় ধর্মনিরপেক্ষতা আর কি হতে পারে? ভারতবর্ষে আর কোন একটা জেলা আছে কি? ভারতবর্ষে আরো কোন একটা জেলা আছে কি যেখানে 70% করে মানুষ মুসলমান আর 2টো হিন্দু এমপি হচ্ছে? বলুন, নেই। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার উজ্জ্বল উদাহরণ। গর্ব করে বলেছি আমি পার্লামেন্টে। আজ আমার কাছে দিল্লি থেকে মুর্শিদাবাদে ঘটনার পর অনেক সাংবাদিক এসেছিল। তারা ন্যাশনাল মিডিয়ার লোক, বাংলা না, হিন্দি ইংরেজি মিডিয়ার লোক। তারা আমাকে জিজ্ঞেস করছিল, অনেক কথা জিজ্ঞেস করছিল যে দাদা মুর্শিদাবাদে কি ব্যাপারটা হলো, তাহলে কি মুর্শিদাবাদ আর ভারতবর্ষে থাকবে না? তাহলে কি মুর্শিদাবাদ আমাদের দেশের হাতছাড়া হয়ে যাবে? এখানে কি আর হিন্দু থাকতে পারবে না? শুনেছি অনেক হিন্দু পালাচ্ছে, তাহলে কি আপনারা থাকতে পারবেন না এখানটায়? আমি তখন তাকে বুঝালাম যে দেখো ভাই, মুর্শিদাবাদে মুসলমান আজ থেকে অধিকাংশ নয়। মুর্শিদাবাদ এমনি মুসলমান অধ্যুষিত জেলা, সেটা আজকে হঠাৎ করে হয়নি, সেটা স্বাধীনতার সময়তেও ছিল। অর্থাৎ আজ থেকে 78 বছর আগে মুর্শিদাবাদ মুসলমান অধ্যুষিত ছিল, আজও মুর্শিদাবাদ মুসলমান অধ্যুষিত জেলা। তাহলে তখন আমরা কিছু হলো না, আজ কেন হচ্ছে এই ব্যাপারটা তোমাদেরও ভাবতে হবে। বললাম, যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন সবাই ভেবেছিল যে মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাবে, কারণ মুর্শিদাবাদে মুসলমান সংখ্যা বেশি। যেখানে মুসলমান অধ্যুষিত সে তাদের পাকিস্তানে যাবে, খুব সাধারণ ধারণা। কিন্তু মুর্শিদাবাদের মানুষ সেদিন মুর্শিদাবাদে যারা মানুষ তাদের নেতৃত্ব দিয়েছিল ওয়াসেফ আলী মির্জা, সে বলেছিল যে না, আমরা নবাবের দেশের লোক, সিরাজদৌল্লাহ দেশের লোক, আমরা এখানে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে থেকেছি, একসঙ্গে মানুষ হয়েছি, আমরা তো পাকিস্তানে যাব না, আমরা ভারতবর্ষেই থাকবো এবং আমাদেরকে ভারতবর্ষের মানুষদের সেদিনই কিন্তু তারা চলে যেতে পারতো পাকিস্তানে। তখন তারা বলছে আচ্ছা এরকম ব্যাপার না। আজ কি হয়েছে জানেন? আমাদের সেই গর্ব করে বলার জায়গাটা হারিয়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে যে तो आप तो क्यों मुसलमानों ने हरा दिए? परसों दिन जिज्ञेस करते, अच्छा दादा सब कुछ ठीक है, अब मुसलमान के बारे में इतना कह रहे हो, फिर भी आपको क्यों हराया मुसलमानों ने? আমি তখন বললাম যে আমার যে ভোট হয়েছে সেই ভোটের কত ভাগ ভোট আমি পেয়েছি সেটা দেখে তুমি বুঝতে পারবে যে আমাকে মুসলমান না, আমাকে হিন্দুরা হারিয়েছে। কেন?
যদি বলো কেন, তোমাকে বললাম যেটা বাস্তব কথাই বলেছি। যদি বলো কেন, 2019 সালে বিজেপি পার্টি 1,40,000 হিন্দু ভোট পেয়েছে। এবার সেই বিজেপি পার্টি 4.5 লক্ষ হিন্দু ভোট পেয়ে গেল। অর্থাৎ যেখানে যেখানে আমার জিত ছিল সেই সব জায়গাগুলো সব বিজেপিতে চলে। কিরকম ভোটটা হলো, আমি হারার জন্য আফসোস করে বলছি না, মনে রাখবেন আমি কাউরের বিরুদ্ধে না। বাইরে থেকে কে এসে জিতেছে আমি তাদের এতটুকু আফসোস নেই আমার, ভগবানের দিব্যি আল্লাহর কসম করে বলছি। কিন্তু আমি রাজনীতিটা পাল্টে যাচ্ছে, আমি সেই জায়গাটা বোঝাতে চাইছি কিরকম রাজনীতিটা পাল্টে যাচ্ছে। দেখুন এবারের ভোট হলো, গুজরাট থেকে যে ব্যক্তিকে নিয়ে আসা হলো সে বড় খেলোয়াড়, তাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা ভোট যুদ্ধে তাকে ব্যবহার করে। কেন? তার নাম আছে, সে অনেক বড় একটা ব্যক্তিত্ব, তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের ভোটে তাকে পণ্য করে আমাকে হারানোর ব্যবস্থা। প্রচারটা কি হলো? প্রচারটা হলো তৃণমূল পার্টি প্রচার করছে যে এতদিন তোমরা দাদাকে ভোট দিয়েছ, তোমার ভাইকে ভোট দাও। আমরা সবাই জানি হিন্দুদেরকে বলা হয় দাদা, আর মুসলমানদের আমরা ভাই বলে কথা। তারিকুল দাদা বলছে, তারিকুল ভাই, আবার কেউ দাদা বলে, আমাদের মধ্যে চলে। কিন্তু সাধারণত এই কথা বলার মধ্য দিয়ে বার্তাটা কি গেল, যে এতদিন দাদাকে ভোট দিয়েছে, মানে এতদিন হিন্দুকে ভোট দিয়েছে, এবার তোমরা ভাইকে ভোট দাও, মানে এবার মুসলমানকে ভোট। এর প্রচারটা বাংলায় ছিল না। আর কি প্রচার হলো, যে ইমামের ছেলে এসছে, এরা মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, মসজিদের মানুষ হয়েছে, তাই এদেরকে ভোট না দিলে গুনাহ হতে পারে, মুসলমান সমাজে গুনাহ হতে পারে। আর কি হলো, মসজিদে মসজিদে গিয়ে ইমামদের হাতে একটা করে কুরআন ধরিয়ে দেওয়া, কোন বক্তব্য কেউ রাখলো না, মানে আমার বিরুদ্ধে যে প্রার্থী কোথাও কোনো বক্তব্য রাখলো না, শুধু এই কাজগুলো করে গেল। 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়লো, কোরআন দিল, আর তৃণমূল প্রচার করলো দাদাকে হারাও, ভাইকে জেতাও। তাতেও তৃণমূলের ভরসা হচ্ছিল না। এতেও যদি না হারে কি করতে হবে, একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে হবে। বহরমপুর লোকসভার মধ্যে শক্তিপুর বলে একটা জায়গা আছে, সেই শক্তিপুরের রামনবমীর দিন একটা ঝুটমুট দাঙ্গা লাগিয়ে থাকে, কেউ মার্ডার হলো না কিন্তু রক্তাক্ত। এবার সেই ঘটনাটা ঘটার পরে তৃণমূলের এক মুসলমান নেতা, সেখানকার এমএলএ, সে মাইকে বলছে, মিডিয়াকে বলছে যে আমাদের মুর্শিদাবাদ জেলায় 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান মনে করলে সব হিন্দুকে মেরে গঙ্গায় ফাঁসিয়ে দিতে হবে। সেই ভিডিওটা তৃণমূল কি করলে, এবার হিন্দু গ্রামে 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 নিয়ে গেল, তৃণমূলই নিয়ে যাচ্ছে। তৃণমূলের নেতার যে সাম্প্রদায়িক বার্তা, সেই বার্তাটা তৃণমূলের নেতা নিয়ে যাচ্ছে কোথায়, হিন্দু গ্রামে। সেখানে কি বলছে, সেখানে বলছে দেখছো একটা মুসলমান, সে বলছে 70% মুসলমান, মনে করলে 30% হিন্দুকে মেরে গঙ্গায় ফাঁসিয়ে দিতে পারে, হিন্দু সব এক হোক, তাহলে বাঁচা যাবে। গ্রামে গ্রামে প্রচার, হিন্দুদের ভোটটাকে এক করার চেষ্টা, এই প্রচারের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে আমাদেরকে ভোটটা দিলে বিজেপিকে দাও, কংগ্রেসকে দিও না। হিন্দুদেরকে বলছি যে তোমরা ঐক্যবদ্ধ হও, যদি তৃণমূলকে ভোট নাই বা দাও, কমসে কম কংগ্রেসকে দিও না, বিজেপিকে দিয়ে দাও, গ্রামে গ্রামে চুপে চাপে। আচ্ছা, তৃণমূলের মুসলমান এমএলএ সে বলছে যে 70% মুসলমান, 30% হিন্দু মেরে গঙ্গায় ভাসিয়ে দেবে। মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কিন্তু কোন নিন্দা করল না, বোঝার চেষ্টা করল, তাকে মানাও করল না। অর্থাৎ অধীর চৌধুরীকে হারানোর জন্য একদিকে মুসলমান ভোট কাটো, একদিকে হিন্দু ভোট কাটো, মাঝখানে অধীর চৌধুরীকে হারিয়ে দেয়। অধীর চৌধুরীকে হারানোর মমতা ব্যানার্জির লক্ষ্য কেন, আমি তার বিরোধিতা করি। অধীর চৌধুরীকে
করে টিএমসি আমাকে হারানোর রাস্তা প্রস্তুত করেছে। আমি কাউকে দোষ দিইনি, কাউকে না। ঘটনাটা আপনাদের এই কারণেই বলছি যে আজকে মুর্শিদাবাদের রাজনীতিটা কোন খাতে বইছে এটা আপনাদের সকলে জানা যায়। ঠিক একইভাবে আমার পাশে সেলিম মোহাম্মদ সেলিম, সেটা বড় বাপের বামপন্থী নেতা, সেটা ধর্মনিরপেক্ষ ব্যক্তি, তাদের কোনো কলঙ্ক নাই। আমরা তাকে নিয়ে এসেছিলাম, যেহেতু ভোট হয়েছে একটা, তাকে নিয়ে এসেছি। আমরা সিপিএম বহু মারামারি করেছি, আমার বুকে গুলি আছে, সিপিএম আমার বুকে গুলি আছে, মরতে মরতে বেঁচে গেছে। কিন্তু আজকের দিনে আমার মনে হয়েছিল যে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে ছাত্রদের সাথে বিরোধিতা করতে গেলে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে এক হয়। সেটা ভেবেই কিন্তু আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনারা যদি লড়তে চান লড়তে পারেন, আমরা আপনাদের জায়গা দিচ্ছি। সেও কিন্তু একইভাবে ভাবল এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। একইভাবে আমাদের বকুল, তার বিরুদ্ধে একই প্রচার, সেখানে হিন্দু ভোট আমাদের হুহু করে বেরিয়ে গেল। তাই আমি কখন এই কারণে বলছি যে দেখুন, আজকে রাজনীতির গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। মানুষের জীবনের মৌলিক সমস্যা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমাদের এখানে অনেক বক্তা বলেছে এসব নিয়ে, মানডেগা নিয়ে বলেছে, দারিদ্রতা নিয়ে বলেছে, 100 দিনের কাজের কথা বলেছে। আজকে কিন্তু আলোচনা আর মানুষের মৌলিক সমস্যা ভালো মন্দ নিয়ে হচ্ছে না। আমাদের আলু সারের দামের কথা বলছে, এগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না বাজারে। এখন আলোচনা হচ্ছে ভাই হিন্দুর কি হবে, ভাই মুসলমানের কি হবে। এই আলোচনাটা তীব্র কবে থেকে হয়েছে জানেন? 2021 সালে এনআরসি নাগরিক আইন। আমি তখনও বলেছিলাম ভোটে হারার পর কংগ্রেস যে দেখুন, এনআরসি আর নাগরিক আইন এগুলো নির্বাচনী পণ্য, নির্বাচনের জন্য এগুলো আসে, নির্বাচন শেষ হলে এগুলো চলে যায়। ভোটের পর মমতা ব্যানার্জি আর কোনদিন আপনাদের নাগরিক আইন এনআরসি নিয়ে আলোচনা করে বলেছিল মুসলমান আমি আছি চিন্তা, কিন্তু যখন ভোট হয়েছিল তখন ভর্তি দেখানো হবে। কি ভর্তি? মমতা না থাকলে বিজেপি দখল করে দিবে, আমাদেরকে বাংলাদেশ যেতে হবে, বিছানা পাতি দিয়ে কাঁথা কিনতে হবে, বাংলাদেশ বুঝানো। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, পৃথিবীর মুসলমানরা তাদের নিরাপত্তা কি করে রাজনৈতিক নেতা দেয়? পৃথিবীর মুসলমানদেরকে তারা নিজেদের জীবনে কি মনে করে? মমতা ব্যানার্জি রক্ষা করবে, কংগ্রেস রক্ষা করবে, বিজেপি রক্ষা করবে, সিপিএম রক্ষা করবে, কে রক্ষা করবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সব মুসলমান এই কথার উপরে দাঁড়িয়ে আছে। এখানে বাঁচানোর গল্প বলে শুধু ভোট ম্যানেজ করা হচ্ছে। আপনি আপনার জীবন জন্মানোর পর একটা মুসলমান কোন পার্টির কাছে আত্মসমর্পণ করে না। একটা মুসলমান যদি আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আর দুনিয়ায় কাউর কাছে আত্মসমর্পণ করে না। তাই সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তার জীবন শুরু করে। আচ্ছা, এখানে অনেক বড় বড় মৌলবি মাতব্বর আছে। পৃথিবীর কোন দেশে দেখাতে পারেন যে 30 দিন রোজা করে ইবাদত করে আল্লাহর রহমতের উপাসনা করে ইফতার করে তারাবি পড়ে সাওয়ালের চাঁদ দেখে যখন পবিত্র ঈদ উৎসব পালন করতে যাচ্ছেন, তার আগে আপনি ঈদগাহে যান, নামাজ পড়েন, ঈদ উৎসব পালন করতে যায়, সেখানে কোনো মহিলা আপনাকে নেতৃত্ব দেবে ঈদের নামাজের ফলে? আপনি মানেন কি? মানলে বলুন তো। সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর কোন দেশ আছে যেটা মহিলা আপনাকে নেতৃত্ব দিচ্ছে, হিজাব করেছে, আপনার নামাজের নেতৃত্ব দিতে, আবার ঈদের নামাজ বলুন? এইখানে দেখতে পাচ্ছি কলকাতায়, কলকাতা দেখতে পাচ্ছি বলছে মমতা ব্যানার্জি ঈদের নামাজের নেতৃত্ব দিচ্ছে, সেদিনও বলছে রাজনীতির কথা। বলুন, মুসলমান সমাজ এগুলোকে স্বীকৃতি দেয়, মান্যতা দেয়?
অধিকার, এই হিম্মত তারা পায় একটাই কারণে, কারণ সে জানে যে আমি মুসলমানদেরকে ভড়কি দেখাবো, আর মুসলমান আমার ভড়কি খেয়ে আমার সঙ্গে থাকবে, তার কোনো উপায় না। দেখুন একটা কথা বলি আপনাদের, এই ভারতবর্ষে আরএসএস এর জন্ম কবে হয়েছিল জানেন? 1925। সেদিন আরএসএস এর কি বক্তব্য ছিল জানেন? ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। সেদিন এদেশে কিন্তু মমতা ব্যানার্জি ছিল না। সেদিন আরএসএস এর এই বক্তব্যের এই ভাবনার বিরোধিতা করেছিল কে জানেন? ভারতের জাতীয় কংগ্রেস। আরএসএস এর স্লোগান কি? হিন্দু, হিন্দুত্ব, হিন্দুস্তান। আমরা বলেছিলাম এদেশ সকলের অধিকার সমান। আরএসএস এর ভালো লাগেনি, তাই মহাত্মা গান্ধীকে হত্যা করে দিয়েছিল। খেয়াল করে দেখুন আপনার 1925 সাল, আজকে 2025 সাল, 100 বছর লেগেছে আরএসএস কে এই মুসলমান দমন করার আইন আনতে। মুসলমান দমন করার আইন আনতে, নিয়ম আনতে আরএসএস এবং বিজেপি পার্টিকে 100 বছর অপেক্ষা করতে হয়েছে। এই 100 বছর অপেক্ষা কার জন্য করতে হয়েছে? এই 100 বছর অপেক্ষা করতে হয়েছে কংগ্রেসের জন্য। যেদিন কংগ্রেস দুর্বল সেদিন বিজেপির উত্থান, যেদিন কংগ্রেস দুর্বল সেদিন এ ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, আর মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ একের পর এক নিয়ে আসে। খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, যেদিন ওয়াকাফ বিল পাস হয় সেদিনও তৃণমূলের 4 জন পালিয়েছে। কোন প্রতিবাদ করেছে? এই যে কোর্টে, সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে, আজকে আইনি লড়াই হচ্ছে, সে আইনি লড়াইয়ের নেতৃত্ব কে দিচ্ছে? কংগ্রেস পার্টির ব্যারিস্টার যা করতে অভিষেক মনু সিংজি নেতৃত্ব দিচ্ছে। কোনদিন মোদী বলেছে মমতার বিরুদ্ধে যে মমতা দেশের শত্রু, মমতা আমাদের বিপদ? না। মোদী কি বলে? কংগ্রেস মুক্ত ভারত করতে হবে। খেয়াল করবে, সোনিয়া গান্ধীকে এর আগে 10 ঘন্টা জেরা করেছে বদমাইশি করে ইডিকে দিয়ে। অত একটা মানুষকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে শুধু অপমান করার জন্য। কিসের অপমান? গান্ধী পরিবার নাকি 90 কোটি টাকা মেরে দিয়েছে, 90 কোটি। আর রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে কতক্ষণ? 55 ঘন্টা। অভিযোগ এক, কংগ্রেস নাকি, কংগ্রেসের এই পরিবার, গান্ধী পরিবার নাকি 90 কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দিল্লিতে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, আমি বলেছিলাম একটা পরিবার যার নাম গান্ধী পরিবার, যাদের প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু, তাদের পরিবারের আরেকটা প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী, তাদের পরিবারের আরেকটা প্রধানমন্ত্রীর নাম রাজীব গান্ধী, তাদের পরিবার সোনিয়া গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ 10 বছর শাসন হল। মাত্র 90 কোটি টাকা পারবো আমরা? অনেকে আহম্মক, যদি মারতেই হয় তো 90 কোটি ছুটে মিলে আত্মহত্যা করবো আমরা? বলুন, বাপের কাছে প্রমাণ করতে পেরেছি না? পারবে না? আগে দিনে পারবে। হাওয়া তৈরি হচ্ছে। আপনাকে আমাকে কেউ দান করেছে, পার্টি অফিসকে দান করেছে সম্পত্তি। মনে করে হচ্ছে এইখানটাই তারিকুলে তার বাড়িটা, দোকানটা কংগ্রেস পার্টিকে দান করছে। আর অনেকে জোর হয়ে গেল। এইভাবে ভারতবর্ষের কংগ্রেস পার্টিকে দুর্বল করার জন্য আদা জল নুন খেয়ে নেমেছে মোদী আর বিজেপি আর আরএসএস। কোনদিন শুনেছেন মোদীর মুখে, আরএসএস এর মুখে যে মমতা মুক্ত ভারতবর্ষ করব? না। কি শুনেছেন? কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করব। ভারতবর্ষের সব পিছনে দায়ী গান্ধী পরিবার। কে বলে? মোদী আর বিজেপি আর আরএসএস। আচ্ছা, মনে করুন আপনারা আমাদেরকে ভোট দিলেন, আমরা এখানকার এমএলএ হলাম, বিধানসভায় গেলাম,
আমরা কি আপনাদের মনে হয় আমরা বিজেপি সরকার করার জন্য সাহায্য করবো? আপনাদের হঠাৎ মনে হচ্ছে কেন যে মমতা পারবে আমরা কিছু পারবো না? কিসের জন্য মনে হচ্ছে? কোন কাজ করেছে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে বলুন? আরে যখন গুজরাট কাণ্ড ঘটে গুজরাটে, যখন মুসলমানদের কাতলেআম হচ্ছে, জবাই করা চলছে, তখন বিজেপি সরকারের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এই নাগরিক আইন সিএএ, এই সিএএ আইনটা শুরুয়াত কবে জানেন? 2003 সালে। 2003 সালে এই সিএএ আর এনআরসি ভারতবর্ষের নাগরিক হওয়ার যে আইন সেখানে ঢুকিয়ে দিল অটল বিহারী বাজপেয়ী সরকার। সেদিন সেই সরকারের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। বিরোধিতা করেছিল কে? ডাক্তার মনমোহন সিং এর নেতৃত্ব। খোঁজলি দেখুন। এই বিজেপি এই মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলায় নির্বাচনী ভোট করেছিল জানেন না? ভোট করেছিল জানেন না? কংগ্রেস করেছে বলে এখানে ভারতবর্ষে কোথাও করেছে? একসঙ্গে জোট করে ভোট করে এই বাংলায়। এই বাংলায় বিজেপিকে হাত ধরে গিয়েছে কে? মমতা ব্যানার্জি। মনে রাখবেন, সব জায়গায় পঞ্চায়েত ভোট হয়েছে। খেয়াল করুন, 2018 সালে পঞ্চায়েত ভোট লুট হয়ে গেল। খেয়াল করেছেন? যাদেরকে নমিনেশন ফাইল করে দেওয়া হয়নি তারা কারা? নমিনেশন ফাইল করে দেওয়া হয়নি কংগ্রেসকে, বামকে। কোথাও দেখেছেন যে বিজেপিকে নমিনেশন ফাইল করে দেওয়া হয়নি? না। মমতার তাল কি ছিল? আমি ক্ষমতা এলাম, কংগ্রেসের খতম করে দাও। কারণ আমার মোকাবিলা কংগ্রেস করতে পারে, কংগ্রেস সর্বভারতীয় পার্টি তারা মোকাবিলা করতে পারে। অর্থাৎ কংগ্রেসকে খতম করে দাও। বিজেপির সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, বিজেপিকে এলাও করবে। আরএসএস এর শাখা সংগঠন এই বাংলায় মমতা আসার সময় 300-400 ছিল, এখন প্রায় 3-4 হাজার এমনি হয়ে গেল। আমাদের পার্টির ভাঙছে, কেড়ে নিচ্ছে, আমাদের লোক ভাঙিয়ে দিয়ে চলে যাচ্ছে। বিজেপির তো কোনো পার্টির ভাঙছে না। এখন মমতা কি বলছে? এখন আবার বলছে আমি মোদীকে বলবো যেন অমিত শাহকে একটু টাইট করে দেয়। কেন? মোদী কিনা তো ভালো ভালো কথা কেন? মোদী আর অমিত শাহ কোনো ফারাক দেখছেন নাকি আপনি? মোদী অমিত শাহ ফারাক দেখছেন? আপনার বাড়ির আম গাছ, ডান দিকে মিষ্টি ফল, বাঁ দিকে টক ফল তো হয় না। সে আমে গাছে আমি হয়। মোদী আর অমিত শাহ একই গাছে দুটো ফল। আপনি মোদীর কাছে কেন দরখাস্ত করছেন? আমি আপনাদেরকে একটাই কথা বলবো, নিজেদের চোখ দিয়ে সব দেখুন। নাগরিক আইন সিএএ নিয়ে, এনআরসি নিয়ে ভোটের পর মমতা কোনো কথা বলেনি। তার কারণ এগুলো ভোটের সময় প্রয়োজন হয়। আবার ভোট আসলে ফজরের আজান দিয়ে আবার হয়তো এনআরসি নাগরিক আইন নিয়ে বাজারে বসতে পারে। বিভ্রান্ত হবে না। ওয়াকফ আইন যদি কংগ্রেস থাকতো, আপনার কি মনে হয় কেন্দ্রের ওয়াকফ আইন আসতে করবে? কংগ্রেস এত বছর ক্ষমতায় ছিল। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি নরসিংহ রাও, মনমোহন সিং কোনদিন শুনেছেন যে কেন্দ্রে ওয়াকফ আইন আনার কোনো ব্যবস্থা হচ্ছে? এটা কেন্দ্রীয় আইন। কোনদিন দেখেছেন? না। আমরা কি করেছিলাম? আমরা 2006 সালে কেন্দ্রের মনমোহন সিং সরকার তারা সাচার কমিটি তৈরি করেছিল ভারতবর্ষের মুসলমানদের হালাত বোঝার জন্য। সেই সাচার কমিটি রিপোর্ট দিল যে মুসলমানদের হালাত খুব খারাপ, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত যোগ্যতা কম দেখা দরকার। আর কি বললো? বললো মুসলমানদের হাতে প্রচুর পরিমাণ ওয়াকফ সম্পত্তি আছে যেগুলো ঠিক মতন ব্যবহার হচ্ছে না। সেগুলো ঠিক মতন ব্যবহার হয়ে অন্তত 12 থেকে 14,000 কোটি টাকা রোজগার হতে পারে। তখন মনমোহন সিং কি করলো? জিজ্ঞেস করলো কেন এগুলো প্রবলেম হচ্ছে? বলছে অনেক ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, এগুলো নজর থাকা যাচ্ছে না, অনেক ওয়াকফ সম্পত্তির দুর্নীতি হয়েছে। দেখুন
হিন্দু সম্পত্তি তো ভাই মুসলমানের সম্পত্তি তো আলাউদ্দিন খিলজি ইতিহাস বলছে এক মতোয়াল্লিকে দুর্নীতিতে জবাই করেছে। সম্রাট আকবর অনেক মতোয়াল্লির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল এই ওয়াকফ সম্পত্তি ঠিক মতো ব্যবহার বা দুর্নীতি করার জন্য। আজকে তাই মনমোহন সিং সরকার 2013 সালে আইন আনলেন। কি আইন বলল? ওয়াকফ সম্পত্তি কেনা বেচা করা যাবে না, ওয়াকফ সম্পত্তি হাত বদল করা যাবে না, ওয়াকফ সম্পত্তি কাউকে উপহার হিসেবে দেওয়া যাবে না। কেন? যাতে ওয়াকফ সম্পত্তি এদিক থেকে ভারতবর্ষে 58,000 ওয়াকফ সম্পত্তির উপরে ডিসপিউট আছে, বিতর্ক আছে, থাকতেই পারে, থাকতেই পারে। বিতর্ক থাকা মানে এটা নয় যে কোনো ব্যবস্থাটাকে তুলে দেওয়া। মনে করুন একটা গাছ হয়েছে, সেই গাছের ডালপালা বড় হয়ে গেছে, আপনি কি করেন? ডালপালা তুলে দেন। কেন? ডালপালা তুলে দিলে আবার স্বাস্থ্যবান হবে, আবার ভালো হবে, আবার ভালো ফল দিবে, ভালো পাতা দিবে। এটাকে বলা হয় কি? সংস্কার, অর্থাৎ ঠিক করা, সংশোধন করা। ভারতবর্ষের কংগ্রেস সরকার 1954 সালে, 1955 সালে এবং 2013 সালে এইভাবেই ওয়াকফ সম্পত্তিকে ঠিক করে রক্ষা করার জন্য একটার পর একটা আইন এনেছে। এটা কি? সংস্কার করা, এটা কি? সংশোধন করা। যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে সংশোধন। সাদা কমিটি বলে এইগুলো করা দরকার, কংগ্রেস সরকার তাই তাই করবে। আর এই সরকার কি বলছে? এই সরকার বলছে গোটা প্রতিষ্ঠানটাকে উঠিয়ে দাও। মানে গাছের ডালপালা ছুঁড়ে দিয়ে একটা গাছকে চাঙ্গা করা হয়, গোটা গাছটাকে তুলে দিতে হয়। ফলে দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষের মনে হয়েছে এবং মনে হওয়াটা সঠিক, মনে হওয়াটা উচিত যে তাদের প্রতিষ্ঠানের উপর হামলা করার মধ্যে দিয়ে তাদের অধিকারকে দেওয়া উচিত। বলে কি আপনাদের এই প্রতিবাদ শুধু মুসলমানরা করেছে তা নয়, প্রতিবাদ আমরা করছি আমাদের। আপনি চলে যান সুপ্রিম কোর্টে, 100টা যে কেস হয়েছে সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে, সেই 100টা কেসের মধ্যে মনে করুন 95টা কেস হিন্দুরা করেছে। মনে করুন 100টা ব্যারিস্টারের মধ্যে 95টা ব্যারিস্টার হিন্দু। তারা কেন করছে? যে জজ এটাকে আটকানোর কথা বলছে, সে জজ নিজেও হিন্দু, তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি লয়ার বলছে আপনি ঠিক ধর্মীয় কথাটা বুঝবেন না তো, তাই আপনি এটাকে আটকাতে করছে। তখন জজ বলছে আমি হিন্দু ঠিকই, কিন্তু আমি যখন বিচার করতে বলছি আমার কোনো জাত থাকে না, ন্যায় ধর্ম পালন করে আমার জাত। এই জায়গায় দাঁড়িয়ে একবার শুধু ভাবুন মুসলমান সমাজ, যে কংগ্রেস থাকলে কখনো এই ধরনের আইন আনত কি? মমতার মাথা ব্যথা আছে, মমতার ক্ষমতা আছে প্রতিবাদ করা। মমতা মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। 2014 সালে বলেছিল মোদীকে কোমরে দড়ি দিয়ে নিয়ে আসবো। সেই মোদীর সাথে দেখা করে তাকে খাতির করতে দেরি করেনি। চালবাজিতে ধরা পড়বেন না। এখন মুসলমান সম্প্রদায়ের মানুষকে বলছে ভাই ওয়াকফ আন্দোলন এখানে করে লাভটা দিল্লিতে কি করে, এখানে কোনো অসুবিধা কি আছে? এটা বলতে পারবো নি ভাই ওয়াকফ আন্দোলন করুন, কিন্তু শান্তিপূর্ণ ভাবে করুন। অবশ্যই আমিও বলবো সে কথা, আমিও বলবো সে কথা। মুসলমান সমাজ কোথাও বলেনি, মুসলমান সমাজ কোথাও বলেনি যে ওয়াকফ আইনের বিরোধিতা করে আমাকে হিংসা করতে হবে, কথা মুসলমান সমাজ কোথাও বলেনি, কোথাও বলেনি। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে, হায়দ্রাবাদে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, বোম্বেতে হচ্ছে, সর্বত্র হচ্ছে, কিন্তু কোথাও মুর্শিদাবাদ। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। সেদিনে যে রঘুনাথগঞ্জে গন্ডগোল হয়েছিল সেখানে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ গন্ডগোল করেনি। আমি তো দায়িত্বের সঙ্গে বলেছি সেদিন সাংবাদিকদের, কারণ মারামারি করলে আমার ওয়াকফ আইন উঠবে না। আমি এখানে মারামারি করলাম, ওয়াকফ আইন উঠে যাবে। আন্দোলন করতে হবে। এই আন্দোলন আজ থেকে নয়, যখন ওয়াকফ আইনের জন্য একটা কমিটি হলো, তাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বলে, জানেন 5 কোটি সেখানে প্রতিবাদ পত্র গেলে, 5 কোটি। ইতিহাস নেই, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমরা
গ্রামের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। 5 ঘন্টা ধরে পুলিশ চুপ করে থেকেছে। যে বাড়ির লোক মারা হয়েছে তারা আমাকে বলছে যে যদি 5টা সিভিকে পাঠাতো আমার স্বামী বেঁচে যেত। 5টা সিভিকে পাঠালে 5 ঘন্টায় কারলা বুঝে জানি না সমাজের ক্ষতি হচ্ছে, সমাজের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। যে মরছে সে জানে না কেন মরছে, যে মারছে সেও জানে না কেন মারছে। ওয়াকফ আইন কি কোনো আলোচনা হয়েছে? ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা আছে ওয়াকফ আইনের মধ্যে। ভারতবর্ষের সংবিধানের 19 অনুচ্ছেদ, ভারতবর্ষের সংবিধানের 18 অনুচ্ছেদ, ভারতবর্ষের সংবিধানের 26 অনুচ্ছেদ, সর্বত্র বলা আছে প্রত্যেকটা ধর্মের অধিকার আছে তার নিজের ধর্মীয় প্রতিষ্ঠানকে পরিচালনা করা নিজের মতন করে। হিন্দুদের সম্পত্তিতে, হিন্দুদের ট্রাস্টে, খ্রিস্টানদের গির্জায়, শিখদের গুরুদ্বারায় যে কমিটি হয় সেগুলো মুসলমানের জায়গা হয় সেই কমিটিতে। তোমরা কেন তাহলে বলছো মুসলমানের ওয়াকফ বোর্ডের কমিটিতে মুসলমানরা এর থেকে অনেক কি থাকবে? যে ওয়াকফ সম্পত্তি দান করবে তুমি বলছো তাকে প্রমাণ করতে হবে দান করার আগে 5 বছর ধরে প্রকৃত অর্থে মুসলমান ছিল। প্রকৃত অর্থে কে মুসলমান সেটা কি সরকার ঠিক করবে, সমাজ ঠিক করবে? কোনটা? যাতে নতুন করে কেউ ওয়াকফ সম্পত্তি তৈরি করতে না পারে, ওয়াকফ সম্পত্তি দান করতে না পারে, তার জন্য আইন তৈরি আগামী দিনে ওয়াকফ সম্পত্তি দান করতে না পারে। তাই বলছে তুমি ওয়াকফ করতে পারো, 5 বছর আগে থেকে তোমাকে দেখাতে হবে প্রকৃত ইসলাম। হিন্দুদের কথা বলছেন না যে আপনি মন্দিরকে দান করতে পারেন, কিন্তু 5 বছর আগে দেখা যাবে আপনি প্রকৃত হিন্দু, তাতে বলছেন না। উদ্দেশ্য পরিষ্কার। নতুন নির্বাচনের আগে প্রচারে নতুন ধারা চাই। এনআরসি নাগরিক আইন আর মার্কেটে খাচ্ছে না। 370 অনুচ্ছেদ ধারা উঠিয়ে দিলাম কাশ্মীর থেকে, আর মার্কেটে খাচ্ছে না। কাশ্মীর দেখুন কি অবস্থা। তাই এখন মার্কেটে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসতে হবে, নতুন একটা নির্বাচনী পণ্য নিয়ে আসতে হবে। আপনি যখন দোকানে যান দোকানদার কি বলে এটা ভালো খাবার এটা খারাপ খাবার, নতুন নতুন খাবার দিতে হবে না, দোকানে বিক্রি বার্তা বাড়বে। এটা নতুন একটা খাবার, নির্বাচনী খাবার, কি ওয়াকফ আইন। আমরা কেন সেই জালে পা দেব? আজকে মুর্শিদাবাদের মানুষ শামসেরগঞ্জ আমাদের জন্য কলঙ্ক। কোন মুর্শিদের মুসলমান চায় না যে আমি মুর্শিদের মানুষের বাইরে বদনাম কিনবো না। আজকে সারা দেশ জুড়ে এমন করে প্রচার চলছে যেন মুর্শিদাবাদ আর কিছু খালি জঙ্গিদের দেশ হয়ে গেছে, হ্যাঁ এরকম প্রচার চলছে। আজকে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাইরে যায়, তাদের পরে আমি আগে আশঙ্কা করেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের বিপদ হবে, হচ্ছে তাই। পশ্চিমবঙ্গ সরকারকে বলেছি, আমি বলেছি আগেই যে আপনি প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন যাতে মুর্শিদাবাদ এবং বাংলার কোন পরিযায়ী শ্রমিক যেখানেই যাক তাদের যেন কোনো অসুবিধা না হয় বলে যেন তারা দেখভাল করে, প্রতিরক্ষা দেয়, নিরাপত্তা দেয়, তার জন্য মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে। আর কোভিডের সময় থেকে বলে আসছি আমি পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক, যে মন্ত্রক পরিযায়ী শ্রমিকদের দেখভাল ভালো মন্দ নিয়ে আলোচনা করবে, করেনি। দুর্ভাগ্য কি জানেন, এই মুর্শিদাবাদের তৃণমূলের নেতা, তৃণমূলের এমপি, এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের এমপি, মুর্শিদাবাদের তৃণমূলের এমপি, সে বলছে এই গন্ডগোল হতে না, ঈদের সময় পরিযায়ী শ্রমিকরা এসে এই গন্ডগোল বাঁধিয়ে আমাদের বিপদে ফেলবে। বলুন, যদি টিএমসির এমপি সে বলে খবরের কাগজে, মিডিয়াতে, সাংবাদিকদেরকে যে ঈদের সময় পরিযায়ী শ্রমিকরা এসে এখানে গন্ডগোল বাঁধিয়ে দিল, আমাদের বিপদ হলো, তাহলে আপনাকে বাইরে কেউ খাতির করবে? আপনাকে সম্মান করবে না অসম্মান করে? বলুন। এটা হচ্ছে তৃণমূলের দ্বারা আমাদের দুর্ভাগ্য। মুখ্যমন্ত্রী নাকি মে মাসে আসবে শামসেরগঞ্জে। আপনি এতদিন আসেননি কেন? আপনি লন্ডন ঘুরছেন, আপনি কলকাতা ঘুরছেন,
কলকাতায় আপনি শিবের মন্দির উদ্বোধন করছেন, আপনি শালবনিতে বলছেন আমি শিল্প করলাম, শালবনিতে এমন শিল্প হচ্ছে দিদি বলছে 15,000 চাকরি হবে, আর কারখানার মালিক বলছে 5,000। কোনটা বিষয় করছে? দিদি বলছে এত তাড়াতাড়ি কোথাও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়নি, এই প্রথম হলো। আর কারখানার মালিক বলছে 16 বছর ধরে চেষ্টা করছি, তারপর এখন হলো। তাহলে এখন ইট পাতা হলো, শিলান্যাস হলো, পাথর বসানো হলো। আপনি এত কিছু ঘুরছেন, আর আমাদের জেলার শামসেরগঞ্জ দিয়ে একবার আসতে পারেন? আপনার তো হেলিকপ্টার আছে, আপনার হেলিকপ্টার আছে। আপনি মণিপুরে চলে যাচ্ছেন, উত্তরপ্রদেশে চলে যাচ্ছেন, গোয়ায় চলে যাচ্ছেন, কেন শামসেরগঞ্জ দূরে? এখানকার লোক কি ভোট দেয়নি আপনাকে? হতে পারে দিদির এখন যে মুর্শিদাবাদের লোকেদের গরমকাল, ঘাম হচ্ছে, ঘামের গন্ধটা তো বেশি, দিদির তো ভালো লাগবে না, তাই তিনি আসছেন না, হতে পারে। আজকে এতদিন পর আপনার মনে হচ্ছে মুর্শিদে যাওয়া দরকার, বলুন। খুনাখুনি যাওয়ার হয়ে গেল, আগুন লাগানো হয়ে গেল, নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেল। আমি নিজে গেছি, আমি গেছি এই সাজুর মোড়ে, একটা ছেলে 21 বছর বয়স, বউটা 19 বছর বয়স, সন্তানটা 2 বছর বয়স। ঈদের সময় বাড়ি এসেছিল, আত্মীয় বাড়িতে গেছিল, বাড়ি ফিরছিল, গন্ডগোল লেগেছে, গুলি চলেছে, বুকে লেগেছে গুলি, ডেড। তাদের বাড়িতে গেছিলাম, বউটার মুখে কথা বন্ধ, টুকটুকে দেখতে একটা বউ, ছোট্ট 19 বছরের বাচ্চা মেয়ে, সে হারাল তার স্বামীকে। ওদিকে 70 বছর এক বৃদ্ধ, তার পত্নী হারালো 70 বছরের বৃদ্ধকে, 40 বছরের তার সন্তান। সেই দুজনের চোখের জলের ভাষা এক, কান্নার ভাষা এক, বেদনার ভাষা এক। আমি নিজে হসপিটালে গেছিলাম পয়লা বৈশাখে, পুলিশ স্বীকার করেনি, প্রশাসন স্বীকার করেনি, সেখানে আমি নিজে দেখে এসেছি। একটা 12 বছরের বাচ্চা ছেলে বিএসএফ গুলি চালিয়েছে, তার কিডনি উড়ে চলে গেছে। আরো দুটো একইভাবে এদিকে গুলি এদিকে গুলি, সব অক্ষম হয়ে পড়ে আছে। আমি তার সঙ্গে দেখা করলাম, বললাম তোমরা যেখানে আছো কেউ কোথাও তো জানে না কেউ? বলছে না, আমাদের এখানে কাউকে দেখা করতে দিচ্ছে না, কারোর সাথে কথা বলা বারণ, তার আত্মীয়রা বলছে। আমি গিয়ে প্রথম তাদের সাথে দেখা করে সংবাদ মাধ্যমকে প্রথম বললাম, যান দেখে আসুন, যান দেখে আসুন। বিএসএফ কে ডাকলো কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী এলো কেন? বিচার ব্যবস্থার হস্তক্ষেপে। আপনার প্রশাসন যদি দক্ষ হতো তাহলে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারত। আপনার প্রশাসন দক্ষ হলে আপনার বিএসএফ এর টাকা দরকার কি ছিল? আপনি বিএসএফ কে ডাকছেন, বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে যাচ্ছে। বিএসএফ কেন্দ্রীয় বাহিনী কোন গ্রামে যেতে হবে রাস্তা চিনে? চিনাচ্ছেন আপনি, বাড়ি চিনাচ্ছেন আপনি, ঘর চিনাচ্ছেন আপনি, ধরতে বলছেন আপনি, আর বলছেন কেন্দ্রীয় বাহিনী করে যাচ্ছে। এটা তো ঠিক না। এই চালাকি কেন করছেন? এই চালাকি কেন করছেন? আপনি কোর্টে কি গ্যারান্টি দিয়ে আসুন যে কোর্টের হস্তক্ষেপের দরকার নেই, আমি সামলাতে পারবো। আপনি বিএসএফ কে ফেরত পাঠিয়ে দিন, তা তো করছেন না। এই চালাকি কেন মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? এটাই আমাদের বক্তব্য। আজকে 26,000 যুবক যুবতী, শিক্ষক শিক্ষিকা এই প্রবল রৌদ্রতাপের মধ্যে দিনে রাতে খোলা রাস্তায় বসে আছে, খোলা রাস্তায় বসে আছে। কি বলছে? আমরা পড়াশোনা করে বড় হয়েছি, চাকরি পেয়েছি, আমাদের চাকরিটা কেড়ে নিও না। তোমাদের চুরির জন্য, তোমাদের দুর্নীতির জন্য, তোমাদের চালাকির জন্য, তোমাদের বাটপাড়ির জন্য আমাদের চাকরি যাচ্ছে। সংসার চালাবো কি করে? কেউ 6 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর চাকরি করেছে, সেই চাকরির উপর ভরসা করে কেউ বিয়ে ঠিক করেছে মেয়ের, কেউ ঘর করার জন্য লোন চেয়েছে ব্যাংকের কাছে, লোন নিয়েছে, ঘর বানিয়েছে, শোধ কি করবে জানে না, মাকে চিকিৎসা করার ব্যবস্থা করেছে, কেউ ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার টিকিট কেটেছে, কেউ বোম্বে নিয়ে যাওয়ার টিকিট কেটেছে ক্যান্সার ট্রিটমেন্ট করতে। তারা জানে না কি করে যাবে, কারণ চাকরি নেই, মাইনা নেই, রাতারাতি সব বেকার হয়ে গেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একবার তাদের সঙ্গে দেখা করে এটা ফয়সলার চেষ্টা করছেন, খালি খালি ভাষার এদিক ওদিক করছে। কোর্ট বলছে যারা দাগি আর যারা দাগি নয়
তাদের তালিকা তৈরি করুন। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বলছে যোগ্যকে অযোগ্যকে 21 তারিখের মধ্যে জানিয়ে দেবো। তারপর বলছে না, সুপ্রিম কোর্ট তো বলেনি কিছু জানাতে। এই করে 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 আজ বাংলার বেকার যুবকদের যারা চাকরি করছে তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করবে। আরো প্রাথমিক শিক্ষা পদে আরো 30 থেকে 35,000 যুবকের তাদেরও এই হাল হতে চলেছে। তুমি করবে চুরি, আমি ভুগবো তার জন্যে। এটা তো কোনো সরকারের কাছে মানুষের আশা করতে পারে না। তাই তো আমরা প্রতিবাদ করছি। তাই আমরা মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে লড়াই করার কথা বলছি। এই মুর্শিদাবাদ জেলা রেজাউল করিম সাহেবের মতো লোকের জেলা, জানেন? একটা জায়গায় পড়ছিলাম আমি, রেজাউল করিম সাহেব বহরমপুর শহরের গার্লস কলেজের একজন প্রফেসর ছিলেন, আমাদের পাড়াতেই থাকতেন। তো গার্লস কলেজের হিন্দু মেয়েরা যখন শিবরাত্রি হতো তখন উপবাস করতো। আপনারা জানেন যে হিন্দু মেয়েরা উপবাস করে ভালো বর পাওয়ার জন্য শিবের উপোস করে। তো শিবরাত্রিতে উপোস করার পর উপোস তো ভাঙতে হবে সন্ধ্যেবেলায়। তো প্রিন্সিপালকে গিয়ে বলেছে, প্রিন্সিপালের নাম প্রীতি গুপ্তা, তাকে গিয়ে বলেছে যে ম্যাডাম আমরা তো উপোস ভাঙবো, আমাদের হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে উপোস ভাঙতে গেলে একটা ব্রাহ্মণের সেবা করে উপোস ভাঙতে হয়। তো ম্যাডামকে ছাত্রীরা বলেছে ম্যাডাম একটা ব্রাহ্মণ খুঁজে দিন এই কলেজের মধ্যে, যাকে আমরা খাতির করে, যাকে আমরা খাইয়ে উপোসটা ভাঙব। তখন সে প্রীতি গুপ্তা যে হিন্দু একটা প্রিন্সিপাল, সে ছাত্রীদেরকে বলল দেখো একটা প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে তার 9টা গুণ দরকার। আমার চোখের কাছে এই 9টা গুণের অধিকারী কোন ব্রাহ্মণের চেহারা চোখে পড়ছে না। তবে একজনকে জানি সে 9টা গুণের অধিকারী, তার নাম কি? রেজাউল করিম সাহেব। তখন ছাত্রীরা সে রেজাউল করিম সাহেবের পায়ে নমস্কার করে, তাকে আপ্যায়ন করে, তাকে খাইয়ে তারপর উপবাস ভঙ্গ করছে। এই হচ্ছে আমাদের মুর্শিদাবাদ। তাই আসুন সেই মুর্শিদাবাদকে রক্ষা করি। সেই মুর্শিদাবাদকে রক্ষা করার জন্য আগামী 3 তারিখে আমরা বহরমপুরে একটা সভার আয়োজন করেছি। আমাদের টাকা নাই, পয়সা নাই, তৃণমূল পঞ্চায়েতের মতন আমাদের বান্ডিল নাই, 4 চাকার মতো গাড়িও নাই, অত প্যাকেটও নাই, অত বিরিয়ানিও নাই। তবু আপনারা যাবেন, দাওয়াত দিয়ে গেলাম। একটু কষ্ট করে হলেও যদি যান আমরা ধন্য হব। মুর্শিদাবাদবাসীকে আমরা বলতে পারবো যে আমরা সবাই মিলে শান্তি, সাম্য, মৈত্রী বজায় রাখতে চাই। আমরা সবাই মিলে শিক্ষক শিক্ষিকাদের এই চাকরি হারানোর যন্ত্রণার সাথী হয়ে তাদের জন্য প্রতিবাদ করতে চাই। আমরা সবাই মিলে এই কালা কানুন, ওয়াকফ আইন তার বিরোধিতা করে এই ভারতবর্ষকে আমরা সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে মুক্ত করতে চাই। এই কথাগুলো বলবার জন্য আপনাদেরকে দাওয়াত থাকলো। আপনারা যাবেন, গুরুজন যারা আছেন প্রণাম নেবেন, সালাম নেবেন। মা বোনদের আমার শ্রদ্ধা জানাই, ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আমার দাদা বক্তব্য শুনলাম।